আচ্ছা, আমি এমএস ওয়ার্ডটার মধ্যে ওপেন করে ইনসার্টের মধ্যে আজকে কয়েকটা জিনিস দেখাচ্ছি আলাদা। আমি একবার দেখাই দিব, তখন আপনারা এটা ট্রাই করিয়েন। গত ক্লাসে হচ্ছে আমি হোমের মধ্যে যতগুলা দেখানোর ছিল সবগুলা দেখাইছিলাম। ইনসার্টের মধ্যে হচ্ছে পিকচার ইনসার্ট করাটা দেখায়নি আর টেবিলটা দেখায়নি, তাই না? আজকে আমি হচ্ছে টেবিলটা ইনসার্ট করা দেখাবো, আবার হচ্ছে পিকচার ইনসার্ট করা, আর শেপ হচ্ছে কয়েকটা দেখাইছিলাম এর আগে। তো ইনসার্ট হচ্ছে আমরা কোনো কিছু ডকুমেন্ট, যখন হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মধ্যে কোনো কিছু লিখতে যাই, তখন হচ্ছে আমরা কোনো কিছু ইনসার্ট করতে পারি। যেমন হচ্ছে পিকচার ইনসার্ট করতে পারি, তারপর হচ্ছে একটা টেবিল ইনসার্ট করতে পারি, চাইলে অনেক কিছু আমরা ইনসার্ট করতে পারি, এখান থেকে চার্ট ইনসার্ট করতে পারি। তো তার মধ্যে হচ্ছে আমরা হচ্ছে সবসময় বেশি কাজে ব্যবহার করি হচ্ছে টেবিল এবং হচ্ছে পিকচার এবং শেপ। তারপর হচ্ছে এখানে আইকন আছে, আইকনগুলোও আমরা ইনসার্ট করতে পারি। আমরা শেপ যেমন ব্যবহার করছিলাম এখানে, তো আইকনে ক্লিক করার পর এখানে অনেকগুলো আইকন আছে। তো এরকম হচ্ছে আইকনগুলোও কিন্তু আমরা চাইলে একটা পেজের মধ্যে ব্যবহার করতে পারি। এখানে অনেকগুলো আইকন আছে, যেমন হচ্ছে আমরা রাস্তার মধ্যে এই অ্যারো চিহ্নগুলো দেখি না, বামে মোড় অথবা ডানে মোড় যে লেখা থাকে, তো এখান থেকে আমরা চাইলে যে কোনো একটাকে ক্লিক করে এখান থেকে ইনসার্ট করে নিতে পারি। ধরেন যে আমি এখান থেকে এখান থেকে ক্লিক করলাম, তারপর হচ্ছে ইনসার্টে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমার হচ্ছে এটা ডাউনলোড হবে আগে, কারণ এটা আমার অনলাইন থেকে, এটা সত্যি হচ্ছে না। তার জন্য আমাকে এখানে একটা অপশন আছে না, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে এই যে লাস্টের দিকে 6টা অপশন আছে, এখানে লাস্টের 3টার মধ্যে মাঝখানেরটা বিহাইন্ড টেক্সটের মধ্যে ক্লিক করতে হবে একটা। ক্লিক করার পরে আমি এখন এটাকে চাইলে যে কোনো একটা জায়গায় নিয়ে যেতে পারবো। আমি চাইলে এটাকে ছোট বড় করতে পারবো এই কর্নারগুলো ধরে। আবার এখানে উপরে যে একটা অ্যারো চিহ্নের মতো দেওয়া আছে, এটাতে যদি আমি ক্লিক করে এটা ঘুরাই, তাহলে এটা আমি যে কোনো এক সাইডে নিয়ে যেতে পারি। আমি চাইলে এটাকে ঘুরে একটা ইউটার্ন হিসাবেও দিতে পারি। আচ্ছা, এখান থেকে আমি এটাতে ক্লিক করার পরে ডিলেটটা চাপ দিলাম, এটা চলে গেছে। আমি এখন হচ্ছে ইনসার্ট করবো একটা পিকচার। পিকচার ইনসার্ট করাটা আমরা ব্যবহার করে হচ্ছে বিশেষ করে হচ্ছে কোনো কিছু যখন সিভি কিংবা বায়োডাটা লিখি তখন। তো আমি এখানে পিকচারে ক্লিক করব, আমি টেবিলটা পরে দেখাবো। এখানে পিকচারের মধ্যে ক্লিক করব, একটা পিকচারের মধ্যে ক্লিক করার পরে দিস ডিভাইস আছে, অনলাইন পিকচার আছে। আমি এখান থেকে দিস ডিভাইসে ক্লিক করব। যদি আমার ডিভাইসের মধ্যে কম্পিউটারের মধ্যে কোনো ছবি থাকে আমার, তাহলে আমি এখান থেকে নিতে পারবো ছবি। দিস ডিভাইসের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার যেই জায়গায় ছবি আছে আমি চাইলে ওই জায়গা থেকে একটা ছবি ব্যবহার করতে পারি। আমার ছবি হচ্ছে যে কোনো একটা ড্রাইভে আমি রাখে এখান থেকে বের করব। যেমন হচ্ছে এখানে যদি আমি একটা ইমেজের মধ্যে ক্লিক করি, ক্লিক করার পর আমি ইনসার্টের মধ্যে ক্লিক করবো একটা। ইনসার্টের মধ্যে ক্লিক করলে আমার একটা ছবি চলে আসছে এই জায়গায়। এখন এটা তো আমার একটা পেজের মধ্যে উপরের মধ্যে চলে আসছে, এটাকে আমি এখান থেকে নড়াইতে পারতেছি না। এখান থেকে ক্লিক করে আমি এখানে বিহাইন্ড টেক্সট করব। যদি বুঝতে না পারি মাউসের কার্সরটা আমি এটার উপর রাখবো, তাহলে কিন্তু একটা লেখা ওঠে। এটাতে ক্লিক করার পরে এই জায়গায় একটা চিহ্ন আসছে, তাহলে আমি এটা এখন যে কোনো একটা জায়গায় এটাকে নিয়ে যেতে পারবো। আর ছোট বড় করার জন্য আমি এই কর্নারের মধ্যে ধরে ছোট বড় করতে পারবো। আমি যদি কর্নারটা ধরতেছি, আমার কিন্তু এক সাইড কিন্তু স্থির অবস্থায় থাকতেছে, এই সাইডটা, এই সাইড হচ্ছে আমার স্থির অবস্থায় থাকতেছে। আবার যদি এইখান থেকে ধরি, ওই সাইডটা কিন্তু আমার স্থির অবস্থায় থাকতেছে। তো আমরা এইভাবে ছোট বড় এটাকে করতে পারি। আমি যদি এইখান থেকে ধরি, এটা আমার ছবিটা এখান থেকে কম তারপর হচ্ছে বেশি বড় করা যাচ্ছে। তো আমি এটাকে এইভাবে করবো না, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টারটা একসাথে চাপে ধরবো, তাহলে আমার চতুর্দিক থেকে সমানভাবে এটা ছোট বড় হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চাপছি, এই যে দেখেন দুই সাইড থেকে এটা ছোট বড় হচ্ছে কিন্তু এখন, মানে সমানভাবে এটা। আর যখন আমি কন্ট্রোল অল্টার ছাড়াই করবো, এটা এক সাইড কিন্তু আমার স্থির থাকতেছে, কোনো এক সাইড কম বেশি হবে এটা। তো যখন হচ্ছে আমার পরিমাণ মতো আসবে এটা, আমি চাইলে যে কোনো একটা জায়গায় এটাকে ছাড়ে দিতে পারি। আমার পেজের মধ্যে মার্জিন আছে না, লেফট রাইট তারপর টপ বটম, এটা হচ্ছে মার্জিনের একটা লেআউট দেখা যাচ্ছে, এই যে মানে আমার মার্জিন বরাবর আসছে এটা। তারপর হচ্ছে আমি এখান থেকে ক্লিক করে পিকচার ফরম্যাট আছে, এর আগে আমরা শেপ ফরম্যাট দেখছিলাম না, পিকচার ফরম্যাট আসছে। এখন পিকচার ফরম্যাটটা কখন আসবে, যখন আপনি পিকচারটার উপরে ক্লিক করবেন। এখন কিন্তু আমি ফাঁকা জায়গাতে ক্লিক করছি, এই জায়গাতে ক্লিক করলে আমার হচ্ছে কি হয়, আমি এখান থেকে লিখলে আমার টাইপিং উঠবে, আমার কি পিকচার ফরম্যাট এখানে আসবে। এখন আমি যদি এই অবস্থায় পিকচার ফরম্যাটটা খুঁজি, এটা কিন্তু সারাদিনও আসবে না। তার জন্য আমার কী করতে হবে, এই যে পিকচারটা আছে পিকচারের উপরে একটা ক্লিক করতে হবে। পিকচারের উপর যখনই ক্লিক করছি, এখানে পিকচার ফরম্যাট আসছে একটা,
এই পিকচার ফরম্যাটের মধ্যে আমি এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে পিকচার বর্ডার আছে এখানে। পিকচার বর্ডার বলতে কোনটাকে বোঝায়? এই যে পিকচারটার একটা লাইন আছে না সাইডে, এটাকে বলা হয় পিকচার বর্ডার। আমি এখান থেকে একটা কালার দিয়ে দিই, এই যে লাল কালারটা যদি দিই তাহলে এটা দূর থেকে বোঝা যাবে আপনাদের। এই যে দেখেন একটা পিকচার বর্ডার হয়েছে না, পিকচার বর্ডার হয়ে গেছে আমার একটা। আমি যদি চাই যে বর্ডারটাকে তুলে দিব, তাহলে আবার এখানে ক্লিক করে পিকচার ফরম্যাট থেকে তারপর পিকচার বর্ডার, তারপর এখান থেকে নো আউটলাইন করে দিলেই আমার এটা চলে যাবে। আমার এটা আউটলাইন চলে গেছে। আবার আমি যদি এখানে ক্লিক করে পিকচার ফরম্যাটে যাই, পিকচারের ইফেক্ট দেখা যাচ্ছে এখানে কয়েকটা। ইফেক্টে ক্লিক করলাম, এখানে কয়েকটা প্রিসেট দেওয়া আছে। তো আমরা এগুলো ব্যবহার করব না, কারণ এগুলা খুব একটা ভালো দেখায় না। এগুলোর মধ্যে যেমন দেখা যাচ্ছে এরকমই আসবে এটা। শ্যাডোর মধ্যে হচ্ছে অনেকগুলো আছে, এগুলা আপনারা একটা একটা করে ট্রাই করে দেখবেন। আসলে এগুলোতে তেমন কিছুই নেই। রিফ্লেকশনের মধ্যে আচ্ছা, যাই হোক, পিকচার ফরম্যাটের পরে এখানে আমি আরও যদি পিকচারের এখানে স্টাইল আছে কয়েকটা, এখানে ক্লিক করি। এখানে আমার যতগুলো ফ্রেমের মতো দেখা যাচ্ছে, এই ফ্রেমগুলোর মধ্যে যদি আমি মাউসের কার্সরটা ধরি, তাহলে কিন্তু আমার ওই রকম করে একটা ফ্রেমের মতো করে ছবিটা আসতেছে। তো প্রত্যেকটাই কিন্তু একটা আলাদা আলাদা ফ্রেম। এই ফ্রেমের মধ্যে আমি চাইলে ছবিটাকে যে কোনোভাবে এটাকে একটা আকার আকৃতি ধারণ করা যেতে পারবো। তো আমি আগের অবস্থায় রাখলাম। এটা হচ্ছে আমার পিকচার ইনসার্ট করা একটা। তাহলে সর্বপ্রথম আমাকে ইনসার্টে ক্লিক করতে হবে, তারপর পিকচারে ক্লিক করার পরে দিস ডিভাইস আছে এই জায়গায়। দিস ডিভাইসের মধ্যে যদি ক্লিক করি, আমার যে জায়গায় ছবি আছে আমি চাইলে ছবি এখান থেকে নিতে পারবো, যে কোনো একটা ছবি। তারপর হচ্ছে ছবিতে ক্লিক করে ইনসার্ট, এখানে ক্লিক করে ডিলিট। তারপর হচ্ছে এখানে টেবিল দেওয়া আছে একটা। টেবিলের মধ্যে যদি আমি ক্লিক করি, আমাদের হচ্ছে এমন সময় দেখা যায় যে আমরা টেবিল ব্যবহার করতে হয় কোনো একটা পেজের মধ্যে লেখার সময়। তো আমরা এখান থেকে টেবিল বানিয়ে নিতে পারি। এখানে অনেকগুলো টেবিলের মতো দেওয়া আছে, এগুলো সবগুলো টেবিল। আমি যদি মাউসের কার্সরটা এগুলোর উপরে ধরি, তাহলে হচ্ছে আমার টেবিল চলে আসবে একটা পেজের মধ্যে। নিচের দিকে যে নিয়ে আসতেছে, এখানে কলাম আর রো বাড়তেছে। তো এখন হচ্ছে আমার এই জায়গায় কলাম হচ্ছে দুইটা কলাম হয়ে গেছে। রো কলাম তো চিনেন, সাইডে যেগুলো যাবে এগুলো হচ্ছে রো বলা হয়, নিচের দিকে যেগুলো আসবে এগুলোকে কলাম বলা হয়। তো এখানে হচ্ছে আমার কলাম হয়েছে দুইটা, সরি বর্তমানে একটা দেখা যাচ্ছে। দুইটা কলাম হচ্ছে আমার, আর হচ্ছে আমার রো হচ্ছে 4টা আছে। এখানে 2x4 দেওয়া আছে না, 2x4 মানে হচ্ছে আমার প্রথমে হচ্ছে যে 2 দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার দুইটা কলাম এই জায়গায়। আর এখানে 3 দেওয়া আছে, মানে হচ্ছে আমার 3টা রো দেওয়া আছে। আমি যদি আরও বাড়াইতে যাই, ধরেন যে আমি নিচের দিকে আরও নিয়ে আসলাম, নিচের দিকে নিয়ে আসলে আমার হচ্ছে 2x4 দেখা যাচ্ছে। আরও নিচে নিয়ে আসলাম, 2x5 দেখা যাচ্ছে। তাহলে আমার কি বাড়তেছে এই জায়গায়? রোগুলা বাড়তেছে। আবার আমি যদি হচ্ছে ডান সাইডে নিয়ে যাই, তাহলে হচ্ছে আমার কি বাড়তেছে? কলামের সংখ্যা বাড়তেছে। এই জিনিসটা আমার মনে রাখবেন। তারপর হচ্ছে আমি যতদূর হচ্ছে নিয়ে যাইতে চাই, ধরেন যে আমার এই পর্যন্ত দরকার, আমার 5টা কলাম 5টা রো এখানে তৈরি হয়ে গেছে। আমার যদি মনে হয় যে আমার 5টা কলাম 5টা রো লাগবে, এতটুকুই শেষ, তাহলে আমি এই জায়গাতে লাস্টের যে ঘরটা আছে এখানে একটা ক্লিক দিব। ক্লিক দিলেই কিন্তু আমার চলে আসছে এটা অটোমেটিক। আমার একটা সম্পূর্ণ টেবিল তৈরি হয়ে গেছে না এই জায়গায়। এখন আমি চাইলে এখান থেকে আমার যেটা প্রয়োজনীয় লেখা আছে আমি এখান থেকে ব্যবহার করতে পারবো। তবে রো কলামটা এটা নির্দিষ্টভাবে আমি বুঝাইতে পারবো না, এটা আপনার কাজের ধরন অনুযায়ী আপনাকে নিতে হবে। কোথাও আপনার কমও দরকার হতে পারে, কিংবা আমি যে এখানে 5x5 দিয়ে নিছি, আপনি যে 5x5 নিয়ে কাজ করবেন এমনটা না, আপনার হয়তো বেশিও লাগতে পারে কমও লাগতে পারে। তারপরে এইখানে দেখেন, এই যে টেবিলটার নিচে একটা চারকোনা বক্সের মতো দেওয়া আছে না, একটা চারকোনা বক্সের মতো দেওয়া আছে। এখানে যখন আমি মাউসের কার্সরটা রাখতেছি, এই জায়গায় হচ্ছে আমি এটাকে কি করতে পারি, এটাকে আমি ছোট বড় করতে পারি। এই জায়গা থেকে আমি একটা রেখা দেখতে পাচ্ছি এখানে, এটার মধ্যে যতটা দেখা যাচ্ছে আমার টেবিলটা কিন্তু এই সাইজের মধ্যেই একটা ধরবে। এই যে দেখেন বড় হয়ে গেছে। তারপর হচ্ছে আমার এই যে টেবিলটা আছে, টেবিলটার মধ্যে ঘরগুলাকে আমি চাইলে ছোট বড়ও করতে পারি। এই যে লাইনটাকে কোনো একটা লাইনের মধ্যে আমি ছোট বড় করতে পারি। এটাকে কীভাবে করলাম, এই যে লাইনটা আছে, লাইনটার উপরে যখন মাউসের কার্সরটা রাখতেছি, দুই দিকে একটা তীর চিহ্নের মতো দেখা যাচ্ছে না, দুই দিকে একটা তীর চিহ্নের মতো দেখা যাচ্ছে। এখন ধরেন যে আমি এই জায়গায় একটা লিখলাম, আচ্ছা আমি এতটুকু দিয়ে বলি, এখানে
আমি এখানে সিরিয়াল নাম্বার দিছি, তারপর একটা নাম দিছি। এখন ধরেন যে কোনো কারণে আমার এইদিকে জায়গা হচ্ছে না, তো জায়গাটা কেন হচ্ছে না, কারণ আমার টেবিলের সাইজটা ছোট। এদিকে আমার সিরিয়াল নাম্বার দিছি, এখানে এর তো এতটা জায়গার দরকার নেই আমার। তো আমি চাইলে কিন্তু এখান থেকে জায়গাটাকে কমায় নিতে পারি, এই যে এইভাবে। তো আমি এটা কমাচ্ছি, আমার এই যে নাম যে লিখছি আমি, নামের যে ঘরটা আছে এটা আমার এইদিকে চলে আসতেছে না। আমি চাইলে এটাকে ছোট বড় করতে পারি। এই জায়গায় হচ্ছে আমার এটা ভাঙে দুইটা হয়ে গেছে। কখনো যদি আপনি একটা পেজের মধ্যে লিখতে যান, তো ওখানে অনেক কিছু বিবেচনা করতে হয়, ফন্ট সাইজ, ফন্ট স্টাইল। দেখা যাচ্ছে যে আমার হচ্ছে কোনো সাইজের জন্য আমার একটা পেজ থেকে আরেকটা পেজে চলে যাচ্ছে। যেমন আমি চাচ্ছি যে এটাকে ছোট রাখবো, আবার হচ্ছে এখান থেকে সিরিয়াল নাম, সিরিয়াল নং লেখাটা হচ্ছে আমি একটা লাইনের মধ্যে লিখবো, এটা কিন্তু আমার দুইটা লাইনের মধ্যে আসছে। তো একটু বাড়াইলে হচ্ছে আমার দুইটা লাইনে, একটা লাইনের মধ্যে কমপ্লিট হচ্ছে। আর একটু ছোট করলে হচ্ছে আমার হচ্ছে এটা দুইটা লাইনের মধ্যে চলে আসছে, এস আর হচ্ছে এলটা উপরের দিকে। তো আমি এই পর্যন্ত রাখলাম। তো আমার জায়গাটা হচ্ছে আমি এখান থেকে করে নিলাম। এখন আমি এইটাকে সিলেক্ট করব, করার পরে আমি হোমের মধ্যে চলে যাব। হোম থেকে আমরা হচ্ছে সাইজ দেখছিলাম না এই জায়গায়, এখানে 12 আছে, আমি এখান থেকে এটাকে 11.5 করে দিই, তারপর ইন্টার, তাও হচ্ছে না। এটা অনেকটা ছোট করলে আমার এই লেখাটা এখানে একটা লাইনের মধ্যে আসতেছে। তারপর হচ্ছে আমার এই জায়গায় যদি আমি নাম লেখাটার মধ্যে এখানে নাম লিখি, এগুলোর মধ্যে যদি দেখি যে হচ্ছে আমার এখানে নাম লেখার পরেও আমার হচ্ছে অনেকটা জায়গা অবশিষ্ট থাকতেছে, তাহলে আমি এই লাইনটার মধ্যে মাউসের কার্সরটা রাখবো। কার্সরটা রাখার পরে আমি হচ্ছে এখান থেকে এটাকে কম বেশি করে নিতে পারবো। তো এইভাবে আমি এটাকে কম বেশি করে নিতে পারবো। আবার কন্ট্রোল জেড করলে আগের মতো চলে আসবে আমার। তো আমি এখান থেকে টেবিলটাকে ছোট বড় করতে পারি। ধরেন যে আমার টেবিলটা খুব বেশি বড় দরকার নেই একটা পেজের মধ্যে। যদি আমি টেবিলটাকে বড় করি, যে দেখেন আমি যদি টেবিলটাকে বড় করি তাহলে আমার অনেকটা জায়গা নিচ্ছে না একটা পেজের মধ্যে। তো এটা আমি যখন কাজ করব অটোমেটিক বুঝতে পারবো যে আমার কতটুকু দরকার এই জায়গায়। আমি চাইলে এখান থেকে এটাকে ছোট করে নিলাম। আচ্ছা দেখেন, এখানে একটা টেবিলের মধ্যে আমি একটা লেখা লিখছি এই জায়গায়। এই লেখাটার মধ্যে কিন্তু আমাকে অ্যালাইনমেন্ট করতে হবে। আমরা শুধু টেবিলটা নিলাম আর লিখলাম এমনটা কিন্তু না। আমরা যেমন হচ্ছে এর আগে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মধ্যে, যেমন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মধ্যে আমরা এখানে অ্যালাইনমেন্ট করছিলাম না, এই অ্যালাইনমেন্টের মধ্যে আমরা কোনো কিছু লেখাকে লেফট রাইট তারপর সেন্টার করছিলাম, মিডিল করছিলাম। তো এখানেও কিন্তু আমাকে অ্যালাইনমেন্ট করতে হবে একটা। এই যে আমি লেখাটা এখানে লিখছি, এগুলো আমার অ্যালাইনমেন্ট কী অবস্থায় আছে, অ্যালাইনমেন্ট, হ্যাঁ অ্যালাইনমেন্ট কী আছে, এগুলা অ্যালাইনমেন্ট লেফট করা আছে এটা, কারণ আমার লেখাটা লেফট সাইড থেকে শুরু হয়েছে। আমি যদি চাই এই লেখাটাকে আমি সিলেক্ট করলাম, করার পর আমি এটাকে সেন্টারে রাখবো, তাহলে সেন্টারে চলে আসছে এই জায়গায়। অ্যালাইনমেন্ট রাইট করলে আমার রাইটের মধ্যে ক্লিক করলে রাইটে চলে আসবে এটা। তো আমি এটাকে সেন্টার করলাম, তারপর হচ্ছে এখানে করলাম। তো এখন দেখেন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, তো আমার এই যে ঘরটা আছে বক্সের মধ্যে লেখা লিখছি, এটা আমার উপরের দিকে চলে গেছে না। এটা যখন হচ্ছে অনেকগুলো লেখা থাকবে এই জায়গায়। আচ্ছা আমি এটাকেই সিলেক্ট করি। আমি একটা লেখাকে বারবার এখানে কপি করছি। আচ্ছা দেখেন, আমি আপনাদের বোঝানোর জন্য একটা লিখে বারবার কপি করছি। ধরেন যে আমি একটা সম্পূর্ণ টেবিলের মধ্যে যখন লিখতে যাব, এই টেবিলটার মধ্যে আমার লেখাগুলো যেমন হচ্ছে এরকম দেখা যায়, নিচে অনেকটা ফাঁকা না, গ্যাপ। এই জায়গাতে আমার কি কি কাজ করা বাকি আছে এটা এখন দেখাই। যখন আপনি একটা টেবিল নিয়ে লিখবেন, তো এগুলা খারাপ দেখা যায় আর কি ভেবে একটা লেখা, যেমন এই লেখাটা আমার কর্নারের দিকে উপরে উঠে গেছে, এটাও হচ্ছে আমার উপরের দিকে উঠে গেছে, নিচে তো অনেকটা জায়গা আছে, নিচে কেন আসলো না। তো নিচে নিয়ে আসার জন্য আমাকে সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করতে হবে। এই যে উপরে কর্নারের দিকে একটা হচ্ছে তীর চিহ্নের মতো দেখা যাচ্ছে না এই জায়গায়, এটাকে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার পুরো টেবিলটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো পুরো টেবিলটা যখন সিলেক্ট হয়ে গেছে, তখন আমি এটার উপরে রাইট বাটন ক্লিক করলাম, করার পরে আমি এই জায়গাতে আসবো,
টেবিল প্রপার্টিসে, তারপরে হচ্ছে এখানে ক্লিক করব আমি সেলের মধ্যে। সেলের মধ্যে ক্লিক করার পর এখানে তিনটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে টপ, তারপর সেন্টার, বটম করা আছে। এখন এই তিনটা অপশনের মধ্যে দেখেন কয়েকটা লাইন দেখা যাচ্ছে, কিন্তু এই লাইনগুলোর মধ্যে আমার কোনটা করা আছে বর্তমানে? টপ করা আছে, কারণ এটা আমি দেখে বুঝতে পারতেছি যে আমার এই লাইনগুলো উপরের দিকে লাগানো আছে একটা সেলের মধ্যে। তো আমি এখান থেকে এটাকে যদি সেন্টার করি, তারপর এখান থেকে ওকে ক্লিক করি, তাহলে কিন্তু আমার কি হয়েছে, একদম মাঝ বরাবর আসছে না? এখন মাঝ বরাবর আসছে এই জায়গায়। এখন আমার আর কি কাজ করা বাকি আছে এই জায়গায়? অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট কি করা বাকি আছে? অ্যালাইনমেন্ট সেন্টার করতে হবে, এটাকে সিলেক্ট করলাম, এই যে অ্যালাইনমেন্ট লেফট করে আছে না আমার এই জায়গায়, অ্যালাইনমেন্ট সেন্টার করলাম। অ্যালাইনমেন্ট সেন্টার করার পরে দেখেন আমার এই লেখাগুলো প্রত্যেকটাই কিন্তু মাঝ বরাবর চলে আসছে। এখন আমার বাম সাইডে যতটুকু জায়গা নিছে, ডান সাইডে অতটুকু, উপরে অতটুকু, নিচে অতটুকু জায়গা নিয়ে নিছে কিন্তু। তো আমার সম্পূর্ণটাই হচ্ছে বর্তমান একই মাপের মধ্যে আছে। এই যে আমি এখানে লেখাগুলো লিখছিলাম, এই সংখ্যাগুলো কিন্তু একই সমানভাবে আসছে। এইভাবে যখন একটা টেবিলে আমি লিখতে যাব তখন কিন্তু লেখাটা একটা সুন্দর দেখায়। আর যখন হচ্ছে আমার আগের মতো থাকবে তখন কিন্তু খুব এলোমেলো দেখায়, এটা কেমন যেন একটা উপরের দিকে চলে গেছে, এইদিকে অনেকটা জায়গা জুড়ে ফাঁকা। কন্ট্রোল ওয়াই দিলাম আগের মতো। আপনারা এতটুকু ট্রাই করেন। তারপরে আমি টেবিল আর একটা শর্টকাটে কীভাবে নিতে হয় আমি ওটা দেখাবো। আপনারা কি এই পর্যন্ত নেন? আচ্ছা, আপনাদেরকে আমি একটা বলে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। আপনারা প্রত্যেকে হচ্ছে 6টা কলাম নেবেন, 7টা রো নেবেন। কলাম হবে 6টা, রো হবে 7টা। আর নিচে 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 ফাঁকাটাতে দুইটা ক্লিক করলে চলে আসবে নিচ থেকে। হ্যাঁ, নিচে ফাঁকাটাতে ডাবল ক্লিক করেন। হ্যাঁ, এখন এখান থেকে লিখেন, চলে আসবে। হ্যাঁ, হচ্ছে 6টা হচ্ছে আপনার থাকবে হচ্ছে কলাম আর 7টা রো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সবাই একটু খেয়াল করেন এদিকে। আপনারা যে এর আগে যে একটা টেবিল নিচ্ছিলেন না, এটা টেবিল ডিলিট করার জন্য আপনাকে কি করতে হবে? আপনি যদি এটাকে বাদ দিতে চান, তো এই যে টেবিলটা আছে, এর আগে আমি হচ্ছে এই কর্নারের উপরের দিকে একটা অপশন দেখিয়েছিলাম না, এটাতে ক্লিক করবেন একটা। ক্লিক করার পরে এই যে একগুলো অপশন উঠছে না, এই অপশনগুলো অনেক সময় অটোমেটিক উঠে। যদি আপনার মাউসটা একটু নড়া হয় সাইডের দিকে তাহলে চলে যায়। আপনি সিলেক্ট করা অবস্থায় রাইট বাটন ক্লিক করবেন, তারপর এখানে ডিলিট নামের একটা লেখা আছে, ডিলিটে ক্লিক করবেন একটা, তারপর ডিলিট সেল আছে না, এই জায়গায় একটা ক্লিক করবেন, তারপর এখানে ওকে ক্লিক করলে এটা চলে যাবে আমার। আগে হচ্ছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে হচ্ছে সিলেক্ট হয়ে গেছে না সম্পূর্ণটাই, সম্পূর্ণটা সিলেক্ট হয়ে গেছে। এখন এই অবস্থায় আমি রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখানে ডিলিট নামের একটা লেখা উঠছে, এটাতে ক্লিক করে তারপর এখানে ডিলিট সেল, তারপর হচ্ছে ওকে। সবাই কি করতে পারতেছেন? 6টা কলাম 7টা রো। কে কে করতে পারেন না বলেন, আরেকবার দেখাই দিই। আচ্ছা, 6টা আসছে, 6টা কলাম হবে 7টা রো।
সেভ করা, ওটা তো দেখাইছিলাম। কন্ট্রোল এস অথবা হচ্ছে ফাইল থেকে সেভ অ্যাজ। এই আমি যে লিখতেছি এটা লেখার আগে অবশ্যই আমাকে ফাইলটা আগে সেভ করতে হবে। আচ্ছা সবাই একটু খেয়াল করেন, ধরেন যে আমি এখানে 4টা নিছিলাম না, এই যে 4টা নিছিলাম এই জায়গায়, কোনো কারণে হচ্ছে আমার এখন আরেকটা দরকার 5টা, ভুলবশত আমি 4টা নিয়ে ফেলছি 5টা জায়গায়। তো এখন আমি এটাকে কি করব, আমি এটাকে এই যে লাস্টের যে 4 নাম্বারটা আছে এই পুরা টেবিলটাকে সিলেক্ট করব, লাস্টেরটা দিকে সিলেক্ট করা অবস্থায় আমার এখানে একগুলো অপশন উঠবে সাইডে, অথবা আমি চাইলে মাউসের রাইট বাটনটা ক্লিক করতে পারি। মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখানে ইনসার্ট নামের একটা লেখা আসছে না, ইনসার্টের মধ্যে ক্লিক করলাম, এখানে দেখেন অনেকগুলো চিহ্ন দেওয়া আছে, কিন্তু একটা উপরের দিকে গেছে একটা নিচের দিকে গেছে, তো আমার লাগবে কোন দিকে, নিচের দিকে না? আমি নিচের দিকে যদি এখানে ইনসার্ট রোতে ক্লিক করি একটা, নিচের দিকে কিন্তু একটা পারলো আমার, তাহলে আমি এখান থেকে এটাতে দিতে পারি 5। তো এখন কোনো কারণে দেখা গেছে যে আপনার 4টা দরকার, 5টা অতিরিক্ত ভুলবশত একটা বেশি হয়ে গেছে, তো ওইটাকে ডিলিট করার জন্য আমার কী করতে হবে, একইভাবে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা অবস্থায় রাইট বাটন ক্লিক করে এখানে ডিলিট আসছে, যদি আমি নিচে নিতে চাই তাহলে ইনসার্ট, যদি ডিলিট করতে চাই তাহলে ডিলিটের মধ্যে ক্লিক দিব একটা, তারপর এখানে ডিলিট সেল আছে না, এখানে ডিলিট সেলের মধ্যে ক্লিক করার পরে অন্য কোথাও ক্লিক করবো না, শুধুমাত্র ওকেতে ক্লিক করলে চলে যাবে। তো ঠিক একইভাবে এটা আমার নিচের হচ্ছে একটা রো চলে গেছে, আমি যদি চাই যে একটা কলামকেই আমি রাখবো না, তাহলে কি করতে পারি, একইভাবে কিন্তু হ্যাঁ এটাকে সিলেক্ট করলাম, করার পরে রাইট বাটন ক্লিক করব, করার পরে এই যে এখানে ডিলিট, তারপর আমি ডিলিট সেলের মধ্যে ক্লিক করলাম, ওকে ক্লিক করলে আমার একটা কলাম চলে গেছে। এখন আমার কোনো কারণে এই জায়গায় কলাম কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা আছে, এখন আমার আরেকটা কলাম দরকার, সেক্ষেত্রে আমি আরেকটা কলাম কীভাবে বানাবো, লাস্টেরটাকে সিলেক্ট করবো একটা, সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে ইনসার্ট, ইনসার্টের পরে হচ্ছে আমি এই জায়গায় করে দেবো ইনসার্ট কলাম রাইট, তাহলে আমার রাইট সাইডে একটা বাড়ছে না? এখন কোনো কারণে দেখেন আমার হচ্ছে এই জায়গায় আমি সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করার পর আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করলাম, তারপর হচ্ছে ইনসার্ট। তো আমার যদি হচ্ছে লেফট সাইডে দরকার হয়, যেমন হচ্ছে আপনি এখানে সিরিয়াল লিখছেন, নাম লিখছেন, তারপরে আরও কিছু একটা লেখা বাকি ছিল এই জায়গায়, আপনি এখান থেকে লেফটে ক্লিক করবেন একটা, তাহলে আমার এই সাইডে আরেকটা নতুন কলাম ঢুকে গেছে, কিন্তু খুব সহজ না এটা? আচ্ছা আমি এখন একটা টেবিলটা কি সবাই ক্লিয়ার? আচ্ছা তারপর হচ্ছে ইনসার্ট পিকচার করাটা, হ্যাঁ আচ্ছা সরি, ওটা ইনসার্টটা হচ্ছে আপনি এখান থেকে করবেন, ইনসার্টের মধ্যে ক্লিক করার পর এখানে পিকচার ইনসার্ট আছে না, দিস ডিভাইস, আপনার যদি কোনো ডিভাইসের মধ্যে ছবি থাকে তাহলে আপনি ছবি নিতে পারবেন, যদি না থাকে তাহলে হচ্ছে অনলাইন থেকে ব্যবহার করবেন। এই যে এখানে ইনসার্টে ক্লিক করার পরে অনলাইন পিকচার আছে, অনলাইন পিকচারে ক্লিক করার পরে এখানে আমার কিছু অনলাইনের পিকচার দেখা যাবে, যদি আমার নেট কানেকশন থাকে তাহলে আমি এখান থেকে এগুলোকে ব্যবহার করতে পারি। যেমন আমি যদি এইখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমি যে কোনো একটা পিকচারের মধ্যে এখানে ইনসার্ট করতে পারবো, যদি আমি এটাতে ক্লিক করি ইনসার্ট লেখা উঠছে এই জায়গায়, ইনসার্টের মধ্যে ক্লিক করতেছি, এটা ডাউনলোড হচ্ছে আমার, তারপর এখান থেকে বিহাইন্ড টেক্সট, এটা হচ্ছে আমার একটা পিকচার ইনসার্ট হয়ে গেছে। ক্লিক করে দেখেন ওইখানে একটা অনলাইন থেকে পিকচার আসবে, আপনাদের যেহেতু পিসির মধ্যে কোনো কিছু নাই, ইনসার্টের মধ্যে ক্লিক করে পিকচারে ক্লিক করবেন, তারপর এই যে অনলাইন পিকচারেই ওইখানে আবার আপনি সার্চ করেও আপনার পছন্দ মতো ছবি নিতে পারবেন। পিকচারে ক্লিক করলাম, তারপর হচ্ছে অনলাইন পিকচার,
সবাই কি অনলাইন থেকে পিকচারটা নিতে পারছেন? তো এর আগে আমি যে একটা পিকচার নিয়েছিলাম না আমার ডিভাইস থেকে, ঠিক একইভাবে ওটাকে বিহাইন্ড টেক্সট করে ছোট বড় করতে পারবেন। আচ্ছা, তারপরে ইনসার্টের মধ্যে দেখেন, ইনসার্টের মধ্যে পিকচার ইনসার্ট করা কি হয়েছে সবার? তারপর এখানে 3D মডেলস একটা লিখে আছে না আইকনের নিচে? আইকনের নিচে খেয়াল করেন, এখানে ক্লিক করলে আপনি কিছু 3D ইমেজ দেখতে পারবেন, অনেকগুলো আছে এই জায়গায়। এগুলোকে আবার চতুর্দিকে ঘোরানো যায়। আপনি যেগুলোর মধ্যে ক্লিক করবেন ওই রিলেটেড ইমেজ আসবে এই জায়গায়। আমি এখান থেকে ক্রস করার পর আমি একটা নিচ্ছিলাম, ইনসার্ট করছিলাম। এখন হচ্ছে মাঝখানে একটা মানে অপশন আছে, এটা দিয়ে চারপাশে ঘোরানো যায় এটাকে। আমি চাইলে এটাকে বিভিন্নভাবে ঘুরে দিতে পারবো ইমোজিটাকে, এটাকে চতুর্দিকে ঘোরানো যায়। হ্যাঁ, কোনটা? না, সবার কি হচ্ছে পিকচার ইনসার্ট করাটা ক্লিয়ার? আচ্ছা, কোনটা? ও, ছবিটাতে ক্লিক দেন একটা, ওই যে ক্লিক দেওয়ার পর ডান সাইডে একটা অপশন উঠছে, ওটাতে ক্লিক দেন। লাস্টের 3 নাম্বারটাতে আসেন, হ্যাঁ ওখানে বিহাইন্ড টেক্সট। হ্যাঁ, বিহাইন্ড টেক্সটের মধ্যে ক্লিক দিচ্ছেন। আচ্ছা, আমি একটা বায়োডাটা তৈরি করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন আমরা পিকচার ইনসার্ট করা দেখলাম, টেবিল ইনসার্ট করে দেখলাম, এখন হচ্ছে আমি একটা বায়োডাটা লিখে দেখাবো, আর এটা আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। সবগুলোকে ডিলিট করে দিচ্ছি। কারো কি কোনো প্রশ্ন আছে এগুলো নিয়ে? প্রশ্ন থাকলে বলেন, আমি বলে তারপর এটাতে করতেছি। হ্যাঁ, কি? আচ্ছা, আমি একটা বায়োডাটা করতেছি, আপনারা সবাই দেখেন। এটা আপনাদের আর কম্পিউটারের কোনো কাজ নেই, আমি করতেছি, আপনারা দেখেন। কালকে আপনাদের হোমওয়ার্ক হিসাবে এটা থাকবে। তো বায়োডাটা লিখতে গেলে আমাকে সর্বপ্রথম একটা বিষয় খেয়াল করতে হয়। আমরা এমএস ওয়ার্ডে ফাইলটাকে আগে সেভ করব, করার পরে আমার পেজ লেআউট আছে না একটা, এখানে এই পেজ লেআউট আছে একটা অপশন। এই পেজ লেআউটের মধ্যে ক্লিক যখন করলাম, সবাই এখানে একটু দেখেন না, পেজ লেআউটের মধ্যে ক্লিক করলাম, তারপর এখানে একটা মার্জিন নামের একটা লেখা আছে। আমার এই যে কার্সরটা এই জায়গায় লাফাচ্ছে না, এটা তো এই দিক থেকেও শুরু হইতে পারতো, কিন্তু হয়নি, কারণ এখানে একটা মার্জিন দেওয়া আছে। এটা উপরেও যাইতে পারতো, কিন্তু এখানে একটা মার্জিন আছে। এই মার্জিনের মধ্যে আমি একটা ক্লিক করলাম, আমার হচ্ছে নর্মাল দেওয়া আছে, টপ বটম লেফট রাইট।
টপ বলতে কোনটাকে বোঝায়? উপরের দিকে। বটম হচ্ছে নিচের দিকে, লেফট রাইট হচ্ছে বামে আর ডানে। তো চতুর্দিকে আমার কত ইঞ্চি করে ফাঁকা আছে? 1 ইঞ্চি করে ফাঁকা আছে। এই যে এতটুকু গ্যাপ আছে। তো এই মার্জিনটাকে আমি আমার লেখার ধরন অনুযায়ী নিতে পারি, যে আমি যদি চাই যে একটা পেজের মধ্যে সম্পূর্ণ লেখা আমি কমপ্লিট করব, সেক্ষেত্রে মার্জিনটাকেও কমায় নিতে পারবো, কিংবা কাস্টম করেও আমি নিতে পারি এটাকে। তো আমি এখান থেকে নর্মালি করে দিলাম, নর্মাল অবস্থায় থাকে। আর এখানে ওরিয়েন্টেশন নামের একটা অপশন আছে, এটাতে যখন ক্লিক করবো এখানে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ নামের একটা অপশন আছে। এখানে দুইটা পেজের মতো ছবি দেখা যাচ্ছে, একটা হচ্ছে এইরকম করে দেওয়া আছে আর একটা হচ্ছে এইরকম করে ঘুরানো দেওয়া আছে। এখন হচ্ছে পোর্ট্রেট বলতে কী অবস্থায় হচ্ছে? আমার সোজা অবস্থায়। আমরা যখন কোনো লিখা লিখি একটা পেজের মধ্যে সোজা অবস্থায়, এটাকে বলা হয় পোর্ট্রেট মুড করা। আর যখন আমি ল্যান্ডস্কেপ করে দিই, এই যে অ্যাটেন্ডেন্স শিটটা, এটা কোন মুডে করা হয়েছিল? ল্যান্ডস্কেপ মুডে করা হয়েছিল। এর কারণ আমার যদি এইরকম অনেকগুলো লেখা থাকে, আমরা খাতায় এইভাবে ঘুরাই লিখি না, অনেকগুলো যখন লেখা থাকে তখন খাতাটা ঘুরাই নিয়ে লিখি, এই সাইডে লিখতে গেলে আমার এতগুলো আসবে না এই জায়গায়। তার জন্য হচ্ছে আমি এটাকে ঘুরাই নিছি এই জায়গায়। তো আমি এখানে পোর্ট্রেট অবস্থায় করি, ল্যান্ডস্কেপে যদি ক্লিক করি আমার পেজটা ঘুরে যাবে এই জায়গা থেকে। এই যে ঘুরে গেছে আমার এটা। আমি যদি এখান থেকে আবার ক্লিক করে পোর্ট্রেট করে দিই, এটা লম্বা অবস্থায় থাকবে। তারপর এখানে কলাম আছে, এটা কলামটা পরে দেখাবো। তারপর হচ্ছে আমার লেআউটের মধ্যে ক্লিক করার পর এখানে সাইজ আছে না একটা, এই সাইজটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের MS ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে। সাইজের মধ্যে আমি এখানে ক্লিক করার পরে এখানে লেটার আছে, লিগাল আছে। আমাদের সর্বপ্রথম সবারই পেজটা লেটার অবস্থায় থাকে, আমরা সবসময় এটাকে A4 করে দিব। এই যে A4 পেজ, এটা যদি আমি A4 না করে দিই, সব কিছু কমপ্লিট সেভ হয়ে গেছে, A4 করার পরে আমি প্রিন্ট দিতে গেছি, আমার পেজ আর বের হচ্ছে না। এখান থেকে যদি আমি A4 করে দিই, দেখবেন যে পেজটা একটু ছোট হয়ে যাবে, একটু কমে গেছে। যখন আপনি A4 করবেন না, তার আগে যখন লেখা লিখবেন, তখন তো ওই অবস্থায় পেজটার মধ্যে লেখাগুলো থাকবে। যখন A4 করে দেন তখন লেখাগুলো কাটা চলে যায়। শুরুর দিকে আমরা A4 করে দিব এখান থেকে A4। তারপর হচ্ছে আমার এখান থেকে মার্জিন যতটা লাগে, আর পেজটা আমি যেরকম লিখতে চাই, পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ, এটা তো বুঝতেই পারবো। তবে সবসময় সাইজটাকে আমি A4 করে রাখবো, এটা A4। এখন হচ্ছে আমি এখান থেকে লেখা শুরু করতে পারি। একটা যেহেতু বায়োডাটা লিখবো আমি, আচ্ছা আমার লেখাটা ছোট দেখা যাচ্ছে না, আমি এখান থেকে সিলেক্ট করে এটাকে বাড়ায় নিলাম। আচ্ছা স্কেলটা আমি একটু বাড়াই নিই 100%। বায়োডাটা লিখলাম। এখন হচ্ছে বায়োডাটা আমি যে লিখছি, এটা আমি মাঝখানে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য আমার কী করতে হবে? আপনারা লিখিয়ান না, এই জিনিসটা আমার খুব বিরক্ত লাগে। যখন সেন্টার করব, আপনাদেরকে সময় দেওয়া হবে এটা করার জন্য, প্রচুর সময় পাবেন। বায়োডাটা লিখলাম, লেখার পরে হচ্ছে আমি এখন পরের লাইনে আসবো। কী করতে হবে আমাকে? ইন্টার। ইন্টার করার পরে আমার এখান থেকে আবার চলে আসছে, কিন্তু পরের লাইনটা তো আমার সেন্টার নাও হতে পারে। তার জন্য আমি অ্যালাইনমেন্ট লেফট করে নিলাম। নেম লিখছি আমি। এখন নাম লেখার পরে আমরা প্রথম দিন কিবোর্ডে দেখছিলাম ট্যাব বাটন, একটা ট্যাব বাটনের কাজটা কি মনে আছে আপনাদের? একটা স্পেস ব্যবহার করে যতটা আমি জায়গা নিতে পারি, ট্যাব ব্যবহার করে আমি 4টা স্পেসে জায়গা নিতে পারি। তো আমি এখান থেকে এটাকে ট্যাব ব্যবহার করতেছি। একটা ট্যাব দিলাম, 2টা, 3টা, 4টা দিলাম। 4টা ট্যাব ট্যাব কেন ব্যবহার করলাম এটার পরে বলতেছি। হ্যাঁ, তারপর হচ্ছে ইন্টার। এখন হচ্ছে আমি এখানে আরেকটা লিখি, আমি আমার মতো করে লিখতেছি আর কি। আচ্ছা আমি যদি এখানে ট্যাবটা ব্যবহার না করতাম, তাহলে আমার মোবাইল নাম্বার লেখাটা আমার এই জায়গা থেকে শুরু হইতো, তাই না? মোবাইল নাম্বার লেখাটা আমার নেম লেখাটার থেকে বড়। আমি যদি নেম লেখাটাকে এখানে নিয়ে আসতাম, ধরেন যে ব্যাক স্পেস দিলাম, তখন বিষয়টা আমার এরকম হইতো, নেম লেখাটা এই জায়গায় থাকতো, মোবাইল নাম্বারটা এই জায়গায়। আবার যদি আমি ইন্টার দিয়ে ফাদার্স নেম লিখতাম, তাহলে আমার লেখাটা হয়তো আরও আগে শুরু হতে পারতো। তো একটা লেখা এই জায়গায় শুরু হবে, আরেকটা ওই জায়গায় শেষ হবে, বা একটা শুরু হবে। তার জন্য আমি এখান থেকে 4টা ট্যাব ব্যবহার করছি। আমি 4টা ট্যাব করে নিছি, আপনারা 3টাও করতে পারেন, 2টাও করতে পারেন। আমি 4টা করে নিছি কারণ আমি আশঙ্কা করতেছি যে আমার পরের লাইনগুলো হয়তো বড় হইতে পারে। আমি এখানে 4টা ট্যাব ব্যবহার করছিলাম। তো 4টা ট্যাব ব্যবহার করছিলাম। এখন আমার মোবাইল নাম্বার লেখাটা এই পর্যন্ত আসতেছে। তো আমি এখান থেকে ট্যাব ব্যবহার করব। আমি এখান থেকে একটা ট্যাব, দুইটা ট্যাবেই কিন্তু আমার হয়ে গেছে। তার কারণ কি, আমার এটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। এমনটা না যে উপরে 4টা নিছি, এখানেও 4টা নিতে হবে আমাকে। 4টা নিলে কিন্তু অনেক দূরে চলে যায়। আমি সবসময় মিলানোর জন্য এটা কাজ করব। তাহলে আমার কি করতে হবে? একটা, দুইটা,
দুইটা ট্যাব এখান থেকে নিছি। তারপর আমি হচ্ছে আমার নাম্বার দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে ইন্টার, ইন্টার দিয়ে পরের লাইন। স্পেস কিন্তু ব্যবহার করবো না আমরা, স্পেস ব্যবহার করলে আমি স্পেস ব্যবহার করলেও আসতে পারি এই জায়গায়, এই জায়গায় আসলাম, কিন্তু স্পেস ব্যবহার করার পরে দেখেন কোনোটা ফন্টের কারণে একটু সামনে যাইতে পারে, কোনোটা পিছনে আসতে পারে। আমি এখান থেকে আচ্ছা কোনো কারণে হচ্ছে আমার আরেকটা কাজ হতে পারে যে আমি এখান থেকে এই যে অ্যাড্রেস লেখাটা লিখছি, এখান থেকে আমি এখন আমার একটা লাল চিহ্ন আসছে না নিচে, এর কারণটা কি? আমার ওয়ার্ডটা ভুল হয়েছে একটা, আমি একটা এস এখান থেকে রিমুভ করছিলাম, যদি আমি এখান থেকে আরেকটা এস দিই তাহলে কিন্তু আসতেছে না আর এটা। তো আপনাদের যদি কোনো ইংলিশ লেখার সময় এরকম হয় যে একটা লেখার নিচে লাল চিহ্ন দেখা যাচ্ছে, অবশ্যই ওইটা শুদ্ধ রূপে ইংলিশ হইতে হবে। আমি যদি এখানে পঞ্চগড় লিখি, পঞ্চগড় লেখার নিচেও কিন্তু আমার লাল চিহ্ন দেখাবে, এর মানে তো পঞ্চগড় লিখে আমার ভুল না, কারণ এমএস ওয়ার্ডের একটা নিজস্ব ডিকশনারি আছে, ও কিন্তু শুদ্ধ ইংলিশগুলোর বাইরে যে ইংলিশগুলো আসে ওগুলোকে ভুল দেখায়, ও ধরে নেয় যে এটা ওয়ার্ড ভুল। এখানে অ্যাড্রেস লেখাটা আমি যদি বুঝতে না পারি যে আমার এমন কোনো ইংলিশ লেখা যে আসলে ওয়ার্ডটা কেমন হতে পারে, তো আমি এটা ওয়ার্ডের মধ্যে ক্লিক করবো, একটা ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করবো, এই জায়গায় রাইট বাটন ক্লিক করার পর এখানে কয়েকটা লেখা আমাকে সাজেস্ট করছে, আমি কোনটা লিখতে চাচ্ছি এখান থেকে কিন্তু আমি নিতে পারি একটা। আমি যদি এইটা লিখতে চাই তাহলে অ্যাড্রেস এখানে এস এস আছে লাস্টে, এটা এখানে 3টা ট্যাব ব্যবহার করলাম। এটাকে একটু ছোট করে নিই। আমি সরি, আমি ইমেল অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা যখন লিখলাম, লিখার পরে যখন ইন্টার করছি এখানে কিন্তু আমার একটা আলাদা কালার করে নিয়েছে, এটা আমার লিঙ্ক হয়ে গেছে একটা। আমি যদি এখানে ক্লিক করি ইমেল অ্যাড্রেসের মধ্যে দেখেন আমার হচ্ছে ইমেলে চলে যাবে ডিরেক্ট, ওইটা একটা লিঙ্ক হয়ে গেছে। আমরা যেমন ইউআরএলে ক্লিক করি না, ইউআরএল চিনেন কি? কোনো কিছু লিঙ্ক, আমরা তো লিঙ্ক বুঝি যে কমেন্টের লিঙ্ক, এটা তো সবাই জানি। তো ওরকম হচ্ছে লিঙ্কের মধ্যে ক্লিক করলে আমার অন্য জায়গায় নিয়ে যাবে এটা। আমি যদি এখানে ক্লিক করি এটা আমার লিঙ্ক হয়ে গেছে একটা, এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে আমার ইমেলে চলে যাবে। এখানে ট্যাব ব্যবহার করলাম, তারপর হচ্ছে আমার এখানে 2টা ট্যাব, তারপর ইন্টার। তারপর হচ্ছে আবার ইন্টার। এডুকেশনাল কোয়ালিফিকেশন আমরা হচ্ছে টেবিল হিসেবে দিতে পারি। আপনারা আপনাদের মতো করে এটা লিখে নিতে, আমি আমার মতো করে আপনাদের বোঝানোর জন্য লিখতেছি আর কি এটা।
আচ্ছা, আমি এতটুকু এখানে লিখলাম আপাতত। তো এখানে বায়োডাটা যখন আমি লিখছি, এই লেখাটা আমার একটু বোল্ড করতে হবে এই জায়গায়, যেহেতু এটা বায়োডাটা, কারণ এই জায়গায় সবগুলা কিন্তু আমার একই দেখা যাচ্ছে লেখাগুলা। সিলেক্ট করলাম, করার পর এখানে বোল্ড করলাম, বোল্ড হয়ে গেছে না একটু। এখন দেখেন এখানে ক্লিক করতেছি, এইটার সাইজ আর ফন্ট স্টাইল কিন্তু একই। এটাতেও ক্লিক করতেছি, 22 দেখা যাচ্ছে, এখানেও একই দেখা যাচ্ছে। তো আমরা সবসময় এইটাকে একটু বড় করব, যেহেতু আমার এটা উপরে থাকবে। আমি চাইলে এটাকে কালারটাও চেঞ্জ করে দিতে পারি, টেক্সটের কালারটা। টেক্সটের কালারটা মানে আগেরটাই ভালো ছিল না? আচ্ছা, এটাই থাক। তো এরকম লেখার পরে হচ্ছে আমার যখন হচ্ছে সম্পূর্ণটা শেষ হবে, আমরা তখন পরের পেজে লিখতে পারি। পরের পেজে আমরা যখন হচ্ছে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যে আছে আমাদের, ওই এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো যখন দিব এই জায়গায়, তো তারপরে হচ্ছে আমাদেরকে একটা পিকচার, টেবিল ইনসার্ট করতে হবে। এখন আমি ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পরে নিচের লাইনে আসলাম। এখন হচ্ছে আমার এই জায়গায় আমি কি করতে পারি, আমার এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো আমি একটু আগে যে আমরা একটা টেবিল ইনসার্ট করলাম না, ওই টেবিলটা ইনসার্ট করতে পারি। এখান থেকে ইনসার্টে ক্লিক করলাম, ইনসার্টের মধ্যে এখন এই জায়গায় আমাকে ভাবতে হবে যে আমি কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশন দেবো এখানে। আমি যদি হচ্ছে আমার এইচএসসি অথবা এসএসসি দিতে চাই, তাহলে হচ্ছে আমার ওখানে কী কী থাকতেছে, আমার হচ্ছে এক্সাম নেম থাকতেছে একটা কলামের মধ্যে, তারপর তারপর হচ্ছে জিপিএ থাকতেছে। আচ্ছা, প্রথমটাতে হচ্ছে আমার, আচ্ছা আমি একটু দেখি। আচ্ছা, এই জায়গায় আমার একটা বেশি হয়ে গেছে, এখন এটাকে আমি কি করতে পারি, সিরিয়ালটা না দিলেও চলে। আচ্ছা, সিরিয়াল নাম্বার যদি দিতে চাই তাহলে এখান থেকে আমি আরেকটা ইনসার্ট করে নিতে পারি। আচ্ছা, আমি এটা রাখতে চাই না, তো এটা যেহেতু আমার বেশি হয়ে গেছে, আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে ডিলিট ক্লিক করলাম, ডিলিট সেলের মধ্যে ক্লিক করলাম, তারপর হচ্ছে ওকে। এখন দেখেন এই জায়গায় হচ্ছে আমার আরেকটা কাজ, এই জায়গায় টেবিলটা যে লিখছি আমি, টেবিলের লেখাগুলো ভাঙে গেছে না, আমি এটাকে এখান থেকে ধরে একটু বড় করে নিলাম। এখন হচ্ছে আমি এখান থেকে লেখাটাকে একটু ছোট করে দেবো, শুধুমাত্র এই দুইটাকে 22 করা আছে, আমি এটাকে, তাও তো হচ্ছে না। এখান থেকে আমাকে খুব নিখুঁতভাবে এটাকে বাড়াইতে হবে, অনেক সময় মাউসের কার্সর হতে আপনাদের নিয়ন্ত্রণও হবে না সহজে। এটা হচ্ছে আমার 22 নাম্বার সাইজ, এটা 18, এটা 18, শুধুমাত্র এই দুইটাকে সিলেক্ট করলাম, 22 করলে আমার ভাঙে যাচ্ছে। আচ্ছা, আমি এভাবে দিলাম। তো নিচের দিকে হচ্ছে আমার আরেকটা বাড়ানোর দরকার, ইনসার্ট করলাম,
আমার ঘরটা কিন্তু হচ্ছে লেখার সময় হচ্ছে ছোট বড় হয়ে যায়, এই যে লেখাটা একটু জন্য আমার বাড়ে গেছে এটা। আচ্ছা, আমার হচ্ছে এই লেখাগুলো কিন্তু চলে আসছে এই নিচের দিকে আবার। আমি শুধুমাত্র এটাকে একটু ছোট করে দেখি। আচ্ছা, সবগুলোকে 17 করে দিই। এখন হচ্ছে আমার কি করতে হবে এই জায়গায়, আমি তো টেবিল টেবিলে লিখলাম, এখন এই জায়গায় আমার কি করতে হবে, এগুলোকে অ্যালাইন করতে হবে। অ্যালাইন করার জন্য আমাকে সিলেক্ট করলাম, টেক্সটগুলোকে সিলেক্ট করতে হবে। যদি হচ্ছে আমি এইখানে টেবিলের মধ্যে এইটাকে সিলেক্ট করে এইখানে অ্যালাইন করতে যাই, শুধুমাত্র আমার টেবিলটা অ্যালাইন হবে, টেবিলটা আমার সেন্টারে থাকবে। যদি আমি এখান থেকে অ্যালাইন লেফট করি, লেফটে চলে যাবে, রাইট করলে রাইটের দিকে একটু সরে যাবে টেবিলটা। আর আমি যদি টেক্সটটাকে করতে চাই তাহলে আমার টেক্সট সিলেক্ট করতে হবে, টেক্সটটাকে সিলেক্ট করলাম, করার পরে যে সেন্টার, আমার সেন্টার হয়ে গেছে এটা। এখন আমার সেন্টার হয়ে গেছে, কিন্তু আমার এই লেখাগুলো উপরে চলে গেছে না, এগুলোকে সমান করে নিয়ে আসার জন্য আমাকে টেবিলের মধ্যে এখানে ক্লিক করতে হবে। এই অবস্থায় রাইট বাটন ক্লিক করে টেবিল প্রপার্টিসে যাইতে হবে। যাওয়ার পরে এখানে সেলের মধ্যে ক্লিক করবো, এখানে টেবিল আছে, রো আছে, কলাম আছে। আমরা এই যে সেলের মধ্যে ক্লিক করব, সেলের মধ্যে ক্লিক করার পর এখানে টপ লেখা আছে একটা, টপের পরে দেখেন সেন্টার লেখা আছে, তারপর ওকে বাটনে ক্লিক করলাম, হয়ে গেছে আমার একটা। তারপরে আমি যদি আরও কিছু দিতে চাই, ডিক্লারেশন দিতে চাই, নিচে সিগনেচার আছে, অনেক কিছু আছে। তো আমাদের সাধারণত বায়োডাটাতে এগুলো এত কিছু দিই না আমরা, যখন আমরা একটা প্রফেশনাল সিভি লিখতে যাই তখন অনেক কিছু বিবেচনা করতে হয়। তারপর হচ্ছে আমি এখানে যে বায়োডাটাটা নিলাম, এটার পর আমার একটা পিকচার দেওয়ার দরকার নেই এই জায়গায়, পিকচার ইনসার্ট করাটা আমরা কোথা থেকে দিব, ইনসার্টের মধ্যে। তারপর হচ্ছে এখানে পিকচারে ক্লিক করার পরে দিস ডিভাইস থেকে তো ছবি নাই। আচ্ছা, আমি এটাকেই দিলাম একটা। ছবিটা এখন আমার এই জায়গায় দেওয়ার দরকার, আমি এটা বোঝানোর জন্য এই ছবিটা নিচ্ছি, মানে অন্য ছবি নাই তো আপাতত, আমি এখান থেকে এটাকে মুভ করতে পারতেছি না, তার জন্য আমার কী করতে হবে, এখানে ক্লিক করে বিহাইন্ড টেক্সটের মধ্যে ক্লিক করতে হবে, তাহলে আমি এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো। এখন আমার দরকার এই পেজের মধ্যে, এই যে লেখাটার ব্যাকগ্রাউন্ডে চলে গেছে না, এটাকে আমাকে ছোট করতে হবে। ছোট করে আমি এই জায়গায় দিব, এটাকে আরও ছোট করতে হবে। পেজটা যখন জুম করব তখন অনেক বড় দেখা যাবে এটা। আমি চাইলে পিকচারটাকে এখানে ইনসার্ট করে দিতে পারি, অথবা একটু ছোটো বড়, আমি এটা কোনো রকম খালি বোঝানোর জন্য আপনাদের দেখালাম যে একটা পিকচার এইভাবে ইনসার্ট করতে হয় এই জায়গায়। তো এতটুকু তো সবাই ক্লিয়ার নাকি? তো আপনারা তাহলে প্রত্যেকে পরবর্তী ক্লাসে আপনাদের একটা নিজের বায়োডাটা তৈরি করবেন, আর টেবিল শুদ্ধ, এখানে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, যদি এক্সপিরিয়েন্স লিখতে চান দিতে পারেন। কারো কি কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? থাকলে বলেন, আরেকবার দেখাই দিই একটু সংক্ষেপে। কারো কোনো প্রশ্ন নেই? আচ্ছা, তাহলে আমি আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ করতেছি এই জায়গায়। আপনারা প্রত্যেকে হচ্ছে একটা বায়োডাটা তৈরি করবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সবাই কি এটা বুঝছেন ভালো করে?
আপনাদের পরবর্তী ক্লাসে প্রত্যেকে বায়োডাটা তৈরি করবেন একটা। আচ্ছা, আজকের ক্লাসটা আমি এই পর্যন্ত শেষ করতেছি তাহলে। সিগনেচারটা দিচ্ছি এখনই।